করেছি আজকের পালা প্রযোজনা সত্যম শিব সুন্দর জনপ্রিয় বালাঘাট উত্তর নাট্য নির্দেশনা শ্রদ্ধেয় শঙ্করী প্রসাদ পাত্র সম্পাদনা তপন কুমার পাত্র প্রযোজনা টঙ্গী সর্প সরোয়ানা সাজসজ্জা আলো ধনী নিউ শিল্পী মোহন দুর্গাপুর অভিনয় অ্যামেচার যাত্রা জগতের রোমান্টিক জুটি প্রিয় ব্যানার্জি ও চম্পা ব্যানার্জি যাত্রা জগতের দ্রোণাচার্য তপন কুমার পাত্র অ্যামেচার যাত্রার নট সম্রাট মোহিত পাত্র ভয়ঙ্কর খলনায়ক দীপক দাস সুদর্শন নায়ক দীপেন্দু ভট্টাচার্য দুষ্টমিষ্টি নায়িকা অনিমা দাস বর্তমান জগতের নট সূর্য সত্যরঞ্জন পতি তরুণ তুর্কি অভিনেতা তপন কুমার পাঠক ব্যস্ততম অভিনেতা দেবাশিস পাত্র প্রতিভাময়ী অভিনেত্রী বীণা চ্যাটার্জি কমেডি কিং দয়াময় মহান্তি নরম মনের গরম ভিলেন পরীক্ষিত পাত্র নবাগতা অভিনেত্রী রূপা দাস ব্যতিক্রমী অভিনেতা মহেশ পাত্র চরিত্রাভিনেতা করালি পাত্র ও ফাল্গুনী পাত্র তৎসহ বিল্টু পাত্র শুরু করতে চলেছি 1431 বঙ্গাব্দের দিকে দিকে সারা জাগানো এক অশ্রু সজল বেদনা বিধুর রহস্য হলো রোমাঞ্চকর পালা প্রযোজনা সত্যম শিবম সুন্দরম। ভগবান কোন তামাশার আসর বসিয়েছেন সেটা কিছুতেই চেনা যায় না। বড় জটিল প্রশ্ন ভাই, কিন্তু এই দুনিয়ার সব মানুষই তো ভগবানের জুয়ার আসরে ছুড়ে ফেলা এক একটা তাসের মতো। এক পিঠে রঙিন নকশা আর অন্য পিঠে শাহের প্রীতি গোলা নখরা ছকরা। চিনতে পারছি না।
20 বছর ধরে এই আগুনটা আমাকে এক আসর থেকে অন্য আসরে ছাড়িয়ে নিয়ে আসছে। এক মুখা আঘাত নিয়ে আমি এখনো খুঁজে বেড়াচ্ছি আমার ভালোবাসার প্রতিভাকে। হাজির করে আসতেন চম্পাবাইয়ের রঙিন মাহফিল শুরু করে দাও। আজ তো শুধু মেহফিল হবে না রে, নিলামি হবে। চম্পাবাই আজ নিলামে উঠবে। তো খদ্দের কোথায়? খদ্দের পাগলা রে মানুষ জিনিস ভালো হলে যেটা খোঁজে যাওয়া হবে না এসব খান। আসুন আসুন কিশোরদা আসুন। এতদিন কোথায় ডুব মেরেছিলেন? একটা বড় ধান্দা নিয়ে লেগে আসি ভাই, তবু চম্পা ভাইয়ের গন্ধ পেয়ে ঠিক হাজির হয়ে গেলাম। ভাগায় মোড়া পড়লে যেমন তার কাছের মানুষরা কামে, তেমনি শেয়াল শুকুরের সমাজ উৎসব লেগে যায়। বাহ 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 বাহ, বহুত খুব, বহুত খুব। তাই বলছি আপনি তো সেই ভাগাড়ি এসে পড়েছিলেন দেখছি। মোড়ার মিছিলে আমি মানুষ খুঁজতে এসেছি। কেউ খোঁজে মাংস, কেউ খোঁজে মুনাফা, আমি খুঁজি মানুষ, মনের মানুষ। বয়সে কি আসে যায়, রসে যত জাল পড়ে কম বয়সে হাসি ঠাট্টায় আর বড়তে আরে মজা। ছাড়ুন কিশোরদা, আপনার মতো খদ্দের যখন এসে গেছে তখন আর আমার কোনো চিন্তা নেই। ঠান্ডার মানুষ আছে এখান থেকে মাল কিনে সোজা দুবাই চালান করে। আরে ভাই না, আমি 20 প্লেয়ার লাভ থেকে মুম্বাই পাড়া, সেখান থেকে দাউদ ভাই লোকেরা ওকে সোজা দুবাই নিয়ে যায়। महफिल शुरू हो। मेहरबानो, कदरदानो, दिल थाम कर देखिए, आप लोगों को मनोरंजन के लिए पेश है नशीली नकली वाली चंपा। শরীরটার জন্য। পাগলি রে, মানুষ চিনলি না। শুধু গান শুনতে তো রেডিও কিংবা ক্যাসেটে শোনা যায় চম্পা ভাই, তোমাদের বিনা এই রূপটাই তো আসল জিনিস।
আসলে রূপের আলোটা নিভে যাবার আগে আপনারা আমার দাম লাগান বাবুরা। বলুন কত টাকা দিয়ে আমার এই শরীরটাকে কিনতে চান? তুমি কি বাইজির ঘরেই জন্মেছ না বাইরে থেকে এসেছো? তোমার নামটা কি সত্যি চম্পা? নামে কি আসে রে বাবু? গড়ি ছাগল কিংবা সময় কেউ তার নাম জিজ্ঞাসা করে, তার দাঁত দেখে, সিং দেখে, শরীর স্বাস্থ্য দেখে। আপনারা আমাকে দেখুন বাবুরা, দু চোখ ভরে দেখুন। এই সংগ্রাম ইতিহাসটা জেনে নিন। লেখাপড়া জানাবে সোজা বাংলাদেশ থেকে নিয়ে এসে বেগমের কাছে গানের তালিম পেয়েছে, জীবনের প্রথম মাহফিল করছে, একেবারে ফ্রেশ মাল, এক নম্বর আছে। বলুন বলুন বাবুরা, দাম লাগান। গাড়ি 20,000, 30,000 এমন টাটকা জিনিস দেখে কি আপনাদের জিভে জল আসছে না? একটু লজ্জা শরম রাখো। মেয়ে মানুষের মুখে অমন কথা মানায় না। কেন মানাবে না? আপনাদের ভদ্র সমাজ থেকে মেয়েরা কি পেয়েছে? কেন তাদের মনুষ্য থেকে অর্জন করা হয় পণের টাকা, গয়না, তার পাল্লায়? কেন তাকে সতীত্বের পরীক্ষায় পাশ করতে হয়? বলুন, উত্তর দিন। উত্তর নেই। সব খণ্ডামি আর মিথ্যা জাতকে চাপা দিয়ে রাখার কৌশল হলো সভ্যতা। যে সভ্যতা চোখে ঠুলি বেঁধে বলুন বলদের মতো একই মিথ্যার গণ্ডিতে ঘুরপাক কাটছে। তবু সত্যটাকে কখনো অস্বীকার করা যায় না বাবু। এই বদ্ধ করা চম্পাবাই নিলাম হবে, কিন্তু দেশে বিদেশে সুন্দরী প্রতিযোগিতা নামে আপনার ভদ্র সমাজের মেয়েদের নিলামে তোলেন না। মানুষ চিনলে না। তোমার মতো ভাইজির মুখে আমাদের ভদ্র সমাজের কথা মানায় না চম্পা। কেন কেন মানাবে না? হাজার হাজার মানুষের চোখের সামনে একটা একটা করে পোশাক খুলে আমাদের শরীরের মার্জিত হয়। সারা দেশ জুড়ে কোটি কোটি মানুষ টিভির পর্দায় সেই অশ্লীল দৃশ্য দেখে বিকৃত আনন্দে থরথর করে কাঁপে। বিশ্বসুন্দরীর মাথায় হীরের মুকুট পরিয়ে প্রেক্ষাপটের ছলনায় তাকে কিনে নিয়ে যায় পেপসি, কোকা-কোলা কিংবা লি কুপারের মতো কোনো বহুজাতিক কোম্পানি। সারা পৃথিবী ঘুরে তার সৌন্দর্যটাকে বিক্রি করে কোটি কোটি টাকা কামায়। তাহলে আপনারা লজ্জা পাচ্ছেন কেন বাবুরা? বলুন কত টাকা দিয়ে পণ্য নারীকে কিনতে চান? 10,000, 20,000, 50,000? বলুন। মানুষ চিনলে না। 50,000। বাপের বেকার বলে তার হাতিয়ে দিচ্ছেন না। ওই ওই বাবু নাম বলুন। 50,000 এক, 50,000 দুই, 60,000। আমার বাবু 60,000 বলছেন। কই বাবু হিম্মত থাকলে আমার দিন। 75,000। বলুন বলুন বাবু, বলুন, দাম তুলুন। চম্পাবাইজি বড় সস্তা অন্য ঘরে চলে যাবে। আমাকে ভালো করে দেখুন বাবু, দু চোখ করে দেখুন। পদ্মা ইলিশের মতন একবার টাটকা মাল। বলুন, দাম তুলুন বাবু। 1 লাখ। আচ্ছা তোর কাছে দুয়ান ফেলে যাবে না দিছেন না। 1,25,000। 1,25,000। বলুন বাবু, বলুন, এবার আপনি বলুন। না ভাই, আমি আর বলতে পারবো না। আমি হয়ে গেলাম। আরে মানুষ চিনলে না। এই সব তোমার 20,000 টাকা অ্যাডভান্স। আর বাকি টাকা ওকে মুম্বাই ঠিকানায় পৌঁছে দিলে সেখান থেকেই পেয়ে যাবে। আচ্ছা বাবু, যদি 1 লাখই আমাকে পেয়ে যেতেন তাহলে চম্পা বাইরে আপনি কি করতেন? পায়ের শেকল খুলে তোমাকে খোলা আকাশে উড়িয়ে দিতাম। এই বাইচি জীবন থেকে আমি তোমাকে মুক্তি দিতাম। মুক্তি দিতেন? বাবু জীবনে যা কিছু সঞ্চয় করেছেন তা এইভাবেই ব্যয় করেন। এর আগেও তোমার মতো অনেক মেয়েকে এই অপমান আর অসম্মানের জীবন থেকে আমি মুক্তি দিয়েছি। চাই না, আমি মুক্তি চাই না। মুক্তি নিয়ে আমি কোথায় যাবো বলুন? আপনাদের সমাজ তো কখনো আমাকে মেনে নেবে না। যখন আমার আসল পরিচয়টা থাকতে পারে তখন আমার সুস্থ জীবনের অধিকারটাকে কেড়ে নিয়ে তারা আমাকে
চিরকালের মা। মা তোমার অংশে কন্যা রূপে তোমার জন্ম, জননী রূপে প্রাণদায়ী, জগদ্ধাত্রী রূপে জগৎপালিকা, দুর্গা রূপে অভয়া, সদানন্দময়ী কালী মহামায়া। কে বলে তুই আধার কালে, কালো রূপে দিগম্বরী, হেদি বদ্ধ করে চালো, হেদি বদ্ধ করে চালো। চুপ করুন, চুপ করুন। যে কষ্টকে আমি প্রাণে পড়ে ভুলে থাকতে চাই সেটাকে নতুন করে তুলে ধরবেন না। এই সমাজকে, এই সংসারকে আমি ঘৃণা করি। তার জন্য যে আমার বুকের মধ্যে গুমড়ে গুমড়ে কাঁদে, সে কান্নার আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এই চম্পা বাড়ি কোনোদিন উমা হতে পারবে না। তাকে এক জলসাঘর থেকে আমরা এক জলসাঘরে শুধু তাকে বিক্রি হতে হবে, বিক্রি। বাস বাস, আর কোনো কথা নয় জমাই। মুম্বাই যাওয়ার আগে তোমার জীবনের প্রথম উৎসবে তাদের ফিতে কাটবো আমি। নানা বাবু, আপনার কোনো ভয় পাবেন না। আমি থাকতে আপনাদের কোনো ভয় হয়নি। এই চম্পা বাড়ি আপনাদের জমার পথে সমস্ত টাকা তুলে নিয়ে শুধু ফুল হয়ে ফুটে থাকবে। আপনারা আমার সাথে আসুন বাবা। আমার ঘরের পিছনে এমন এক পথ আছে, পুলিশে আপনাদের খুঁজ পাবে না। বিচ্ছু, আলোটা নিভে দাও, জলসাঘরে সব আলো নিভে দাও। নেমে আসুন, নিখোঁজ কালো অন্ধকার। বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। গেলো, বাড়ি থেকে গেলো। আমাকে একটা শেষ সুযোগ দিন স্যার, আমি আপনাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলছি। না, তোমার মতো মিথ্যাবাদী লোকজনকে আমি আর কোনো সুযোগ দেবো না। এই মুহূর্তে বাড়ি থেকে বাদ না গেলে আমি তোমার দারোয়ান থেকে ঢাল মাত্রা দিয়ে বাড়ি থেকে বার করবো। বিশ্বাস করুন স্যার, আমি হয়তো আপনাকে মিথ্যে পরিচয় দিয়েছি, মিথ্যে কথা বলছি, কিন্তু তার মধ্যে আমার অসৎ উদ্দেশ্য ছিল না। আমি আপনাকে কোনো ক্ষতি করতে চাইনি। ক্ষতি করনি, দিনের পর দিন মিথ্যে পরিচয় দিয়ে আমার মেয়ের সঙ্গে মেলামেশা করেছো। আজ বুঝতে পারছি তুমি একটা ভদ্রলোকের ছদ্মবেশে চালিয়া। কি বলছো বাবা? কাকে কি বলছো? ও আমার বন্ধু সুভাষ। বন্ধুর ছদ্মবেশে আমাদের চরম শত্রু উর্মিলা আজকে তার দুগালে চুনকালে মাখিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। ছি 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 বাবা, আমাদের মেলামেশা তোমার কাছে অপছন্দ হতে পারে, কিন্তু তাই বলে ওকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। তুমি ভুলে যেও না, ও শুধু আমার বন্ধু নয়, ও একজন সরকারি অফিসার, ও ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হলেও কেউ আমাদের বাড়ির আত্মীয় হতে পারে না। তাছাড়া তুই যাকে এতদিন ধরে ভালোবেসেছিস তার পিতৃ পরিচয়টা কি তুই জানিস? কেন জানবো না, নিশ্চয় জানি। আরে বাবা, ওর বাবা হলো একজন নামকরা ব্যবসাদার, আর অনেকদিন ধরে ওর মা বাবা দুজনেই আমেরিকায় থাকে। আমেরিকা? আমেরিকা নয়, আমেরিকা নয়। তারা দুজনেই আমাদের ওই পাশের গ্রাম আমডাঙ্গার একটা ভাঙা বাড়িতে বাস করে। কি বলছো বাবা? ঠিকই বলছি। আর ওর বাবা কি করে জানিস? ও নিজে যে সরকারি অফিসের ইঞ্জিনিয়ার, আর এই ওখানকার একটা গোডাউনে সামান্য একটা দারোয়ানের চাকরি করে। কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না উর্মিলা? দারোয়ানের ছেলে যে ইঞ্জিনিয়ার হতে পারবে না এরকম কথা তো ভারতের সংবিধানে কোথাও লেখা নেই। সংবিধানের বাইরেও একটা সামাজিক বিধান আছে, আর সেখানে ওই রকম একটা ভিখিরির ছেলে কোনোদিন এ বাড়িতে পা রাখতে পারে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি। না, ও কোথাও যাবে না। আমি জানি পৃথিবী যে যাই বলুক, ও কখনো আমাকে মিথ্যে কথা বলতে পারে না। বলো না সুভাষ, এই কথাগুলো সত্যি নয়, সব মিথ্যে। বলো না। না উর্মিলা, কাকাবাবু যা বলছেন তা প্রতিটি কথাই সত্যি। সত্যি? তার মানে তুমি এতদিন ধরে আমার সাথে অভিনয় করেছো, মিথ্যে পরিচয় নিয়ে আমার কাছে আছো, কিন্তু আমি তো তোমায় মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম সুভাষ। তাহলে কেন, কেন আমাকে এই পুরস্কার দিলে? হ্যাঁ, বলো সুভাষ, বলো কিসের জন্য, কিসের লাভে তুমি আমাদের কাছে এরকম ঠুকেছো? কেন তুমি আমার কাছে মিথ্যে পরিচয় নিয়েছিলে? বলো সুভাষ, বলো।
তোমার ভালোবাসা পাচ্ছে জানো মীরা, আমি ভেবেছিলাম বিখ্যাত শিল্পপতি এই পরিত সরকারের মেয়ে হিসেবে আমার মতন সামান্য একটা দারুণের ছেলেকে তুমি যদি বন্ধু বলে মেনে নিতে না পারো। কেন পারবো না সুভাষ? বাবার পরিচয়টা তো মানুষের আসল পরিচয় হয় না সুভাষ। মানুষের আসল পরিচয় হয় তার শিক্ষায়, তার যোগ্যতায়, তার মনুষ্যত্বে। হ্যাঁ ভাই, একমাত্র জঙ্গলের সমাজে বাঘের সন্তান বাঘ আর শেয়ালের সন্তান শেয়াল হয়। পণ্ডিতের সমাজে পণ্ডিতের ছেলে যেমন মূর্খ হতে পারে, সেরকম মূর্খের ছেলেও মাদার টেরিজা মহাত্মা গান্ধী হতে পারে। ওর মতো ছেলের মুখে এসব কথা বলায়, কারণ এমএ পাস করেও এখনো তুই মানুষ হতে পারিসনি, জানোয়ারে রয়ে গেছিস। না হবে না, জানোয়ার হলেতেও দাঁত আর নখের জোরে ওই সমস্ত গরিব মানুষের মুখের উপর ঝাঁপিয়ে পড়তাম। তোমার ব্যবসার অংশীদার হয়ে কালো পথের পাপের টাকাটাকে আরো বাড়িয়ে তুলতে পারবে। হ্যাঁ বাবা হ্যাঁ, তোমার ওই সিমেন্টের ব্যবসায় কতখানি গঙ্গামাটি চালান হয় তা আমি জানি। সরকারি অফিসারদের ঘুষ খাইয়ে লোহার মাপে 1 মিলিমিটার কম করতে পারলে কত টাকা মুনাফা হয় সে অঙ্কটা আমার জানা। আরে ওই অঙ্ক কষে বেকার হয়ে বাড়িতে বসে আমার অন্ন ধ্বংস করছিস, ওর আদর্শ নিয়ে মুঠো মুঠো টাকা উড়াচ্ছিস। তোমার ওই কালো টাকা উড়িয়ে আমি এই সরকার বংশের জন্য একটু পুণ্যের আলো কিনে আনছি বাবা, একটু পুণ্যের আলো কিনে আনছি। মদ মেয়ে মানুষ কিংবা জুয়ার পেছনে নয়, ওই কালো টাকাগুলো দিয়ে আমি দান করে আসছি কোন স্কুল কলেজ অনাথ আশ্রমে গিয়ে। এই জন্যই বুঝে নাম ভাড়া লোকের ছেলেটার হয়ে ওকালতি করছে। ওকে তুমি একদিনে বাড়িতে আদর করে ডেকে এনেছিলে বাবা, কারণ তুমি জানতে ওই ইঞ্জিনিয়ার সাহেব হাতে থাকলে সরকারি সাপ্লাইতে শাল কাঠের বদলে পাট কাঠিও পাঠাতে পারবে। এই মাথায় মন্ডল যতদিন সরকারি গোদামের দরজায় পাহারায় থাকবে, ততদিন সেখানে কোন রকম দুরম্বরী কারবার চলবে না। খবর না দিয়ে ভেতরে ঢুকেছিস কেন? কে তুমি? ক্লাস 4 মানে? রাজেন্দ্রকে দেখে কোনো লাভ হবে না বাবু, রাজেন্দ্র আমাকে কিছুই বলবে না, কারণ একজন 4 ক্লাস কখনো আর একজন 4 ক্লাসের দারোয়ানের পথ আটকায়। দারোয়ান মানে কে আপনি? আইসি মালাই মন্ডল, সিডাব্লিউডি গোডাউনের দারোয়ান, আর ইঞ্জিনিয়ার সাহেবের বাবা। সেলাম গো বৌরা, সেলাম গো দিদিমণি। আপনি সুভাষের বাবা? বিশ্বাস হচ্ছে না তো, বলি কি করে হবে? এই কি যে সে কথা, এই ক্লাস পর্যন্ত যার পেটের ভিতরে তার ছেলে কিনা মস্ত বড় ইঞ্জিনিয়ার। তুমি কথা সত্যি তোমার, আরে সত্যিকারে সত্যি করে তুলতে বড় কষ্ট করতে হয়েছিল। অফিস টাইমের পর মোট বয়েছি, হাতে বসে সবজি বেচেছি, ওর মায়ের গয়না বেচার পরীক্ষার ফিস জমা দিই, তবেই না বেটা আজ ইঞ্জিনিয়ার। কি রে বেটা বল? ও তো এতদিন বলে এসেছে ওর বাবা নাকি বিরাট ব্যবসাদার, আমেরিকায় থাকে। আমেরিকায় থাকে না, আমার সুভাষ তো কোনো সে কথা বলতেই পারে না। আমার পরিচয়টাই তো ওর গর্ব। পুরানো জীবনের অন্ধকার কালো চাদরটার পিছনে থাকলে তবেই না ভোরের সূর্যের রংবাহারিটা কোনটাই হয়। বলে কি রে এটা বল। বাবা আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো। তার মানে এই বাবুটা সব সত্যি। তুই বাপের নামে মিথ্যা পরিচয় দিয়ে কাছে উঠতে চাস? এতদিন এত লেখা পড়ে দেখে তুই এই শিক্ষা পেয়েছিস, আজকে তোর পরিচয় দিতে আমার লজ্জা করছে রে। ছি ছি ছি, কি লজ্জা, কি লজ্জা। তবু একজন শিল্পপতির মেয়ে হয়ে আপনার পাশে প্রণাম করতে আমার কিন্তু একটুও লজ্জা করবে না। তুমি কি করলে মা? এই বাড়ির মেয়ে হয়ে 4 ক্লাসের পায়ে হাত দিয়ে প্রণাম করলে। আমি প্রণাম করলাম এক মানুষ করার কারিগর। আমি জানি, আরে আপনি তো 4 ক্লাস। এখন এই সমাজে অনেকেই আছে যাদের কোনো ক্লাসই নেই। জীবনের ক্লাসে আমি ফেল হয়ে গেছি। কার করে আমি এতদিন কোকিলের ছেলেকে দানা পানি খাইয়েছি, এতদিনে তার দাঁড়ায় জোর এসে
হয়েছে। এবার তো সে খুব আগে শিখতে যাবে। না বাবা না, আমি মিথ্যে পরিচয় দিলেও কখনো তোমাকে ছেড়ে কোথাও যাবো না বাবা। তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস অবিশ্বাসের বোঝাটা বাড়িয়ে লাভ ফিরে বেড়া। তাছাড়া তোর বাপের পরিচয় নিয়ে তো আমি এখানে আসছি নি। আমার ডেকে পাঠিয়েছিলেন কেন? আমি তোমাকে ডেকে পাঠাতে যাবো কেন? একটু আগে রাজিন্দর অফিসে গিয়ে আমাকে খবর দিয়ে এলো, আর আপনি বলছেন দুঃসারা এইসব আপার ক্লাসের লোকদেরকে আজ পর্যন্ত চিনতে। পাগলা রে, চিনলি না? দাঁড়াও দাঁড়াও, রাগ করে চলেছ কেন? আমি তোমাকে ডেকে এনেছি পাগলা, তোমার সাথে আমাদের অনেক কাজ আছে। আগে ইনি কোন ক্লাস? উনি হলেন ভাগ্নে ক্লাস। আগে হ্যাঁ। আমি আমার বাবার আদরের ভাগ্নে আগে হ্যাঁ, এই মামা ছাড়া আমার আগে পিছিয়ে মা বাবা ব্যয় বোনায় জোগাই মাথায় কেউ নেই। মাথায় আছে, মাথায় মন্ডল যা বলার ঝটপট বলে ফেলেন, আমার মেজাজ কিন্তু একেবারে খাট্টা হয়ে আছে। পাগলা রে, মানুষ ওই মেয়েদের মাথায় ঠান্ডা জল ঢালো বাবা, তারপর সব বলছি। বাবা আমি বলছিলাম কি যে আমাদের এই ব্যবসার কথার মধ্যে দেবুর সাথে কোনো দরকার আছে? একদম না, একদম না। কিন্তু আমি চলে গেলেও এই ক্লাস 4 মানুষটার সঙ্গে একটু সাবধানে কথা বলো কিশোর, কারণ উনি শুধুই ক্লাস 4, তোমার মতো 420 নন। পাগলা রে, মানুষ চিনলি না? কি আছে কি বলবেন বলে বেড়ান? আরে বলছি বলছিলাম কি যে ওই আমাদের এই যে গোডাউনে যে সোনামুড়ি মালগুলো রাখা আছে, এই সেই গোডাউনের দারোয়ান বসের বাবা। আমি এখনো ভদ্রলোককে বসতে বলিনি, চা দিইনি। দুদিন পর উনি হয়তো আমার বেয়াই হবে। এই মিথ্যেবাদীরা আপনার জামাই হওয়ার জন্য লাইন লাগালেও এই 4 ক্লাস কখনো আপনার বেড়াই হবে না বাবু। ওইসব ফোরকিবাদী ছেড়ে ধান্দার কথাটা বলুন, আমি সোজা কথাটা সোজা ভাবে শুনতে পারি। মানুষ চিনলি না? একবার গোডাউনটা খুলে দিতে হবে, যে তখন মালগুলো আমার সব বের করে নেবো। তার জন্য আমরা অবশ্য তোমাকে অনেক টাকা দেবো। এই নাও, আপাতত 10,000 রাখো। করেন কি? আমি কোনোদিন ঘুষ খাইনি, আর এই ঘুষের টাকাকে আমি কোনোদিন সরকারের সঙ্গে বেইমানি করতে পারবো না। ওরা ভীষণ বিপদে পড়ে গেছে, ধরা পড়লে তো জেল হয়ে যাবে। তাহলে আমি কি করবো? মানুষ আগুন খেলে আগে এই মাথায় মন্ড কি আটকাতে পারে নাকি? আমি রসকে কতটা দেখে নিয়ে দাম বাড়াতে চাও? কি রে বেটা, বলি রে তোর এই সামনে তোর বাপের ইংরেজি শেখাও দে রে। বলি তুমি কেন রাগ করছো? বিষয়টা নিজেদের মধ্যে মিলিয়ে নাও। টাকাটা রাখো। আরে হাতে নগদ টাকা থাকলে কোনো অপমানই গায়ে লাগবে না। আচ্ছা নাও, হ্যাঁ ঠিক আছে, তাহলে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত বড় সাহসী বাবুর গালে চড় মারলে? মারলাম, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? লেজি বাবু হয়েছে। এই যে আপনার হাতে টাকাটা রাখেন। ওই যে বললেন না, হাতে নগদ টাকা থাকলে কোনো অপমানেই গায়ে লাগে না। চলি বাবু, নমস্কার। এই বড় ভাই, আইসি মাধাই মন্ডল, বিউটি গোডাউনের দারোয়ান, 4 ক্লাস স্টাফ। পাগলা রে, ক্লাস চিনলি না? প্রেশার বেড়ে গেলে এটা কেলেঙ্কারি হয়ে যাবে। এই সুবাস তো আমাদের দিকে, ও সাহায্য করলে সাপ ও মরবে, অথচ লাঠিও ভাঙবে না। কি বলতে চাও? না বলতে সুবাস কায়দা করে ওকে এখান থেকে বদলি করে দিক, তাহলে ওর পরিবর্তে যে আসবে
তাকে মাল লুকাতে আমাদের বেশি সময় লাগবে না মামা। না মানে বুদ্ধি করার ব্যাপারটা না 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 ওটাও কিন্তু নয়। তোর বাবা এই পরিদর্শনের গালে জন্ম মেরেছে, সেই জ্বালাটা আমি কিছুতেই ভুলতে পারছি না। আর সেই ভয়ে তোকেই মলম লাগাতে হবে। আর তা যদি না পারিস তাহলে তাহলে উর্মিলাকে বিয়ে করার কথাটা চিরদিনের মতো ধরে যা। বাবাকে বদলি করলে এই শোনাতে মানে বদলি হলো চাকরিটা তো পাচ্ছে তার জন্যই তোমাকে এই বাড়ির সঙ্গে সম্পর্কটা মানে ওই উর্মিলার কথাটা বলছি। তাছাড়া মারাবুর কথাটা একবার চিন্তা করে দেখো, চোটটা মেরেছে ঠিক এই কানটায়, তাই না? সেই জ্বালাটা আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি পরিদর্শনকার বসতে যাকে সময় সালাম করে তাকে কিনা একটা সামান্য দারোয়ান এইভাবে আমি এক্ষুনি যাচ্ছি কিছুটা যা বলবে আমি তাই করবো। আমি উর্মিলাকে নিয়ে বাঁচতে চাই, তোমাদের সমাজ উঠে আসতে চাই, আর সেই উন্নতির পথে তুমি হবে আমার ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড। মানুষ চিনলি না মরে গেল নাকি? দেখি দেখি বেঁচে আছে, বেঁচে আছে। কষ্টে তোমায় হবে গো মামা, তুমি না বললে যে তোমাদের আদরের ভাগ্নে কিশোর কর্মকার একেবারে অনাথ হয়ে যাবে। বেঁচে থেকেই তো তুমি তোমার সমস্ত কিশোরের সম্পত্তি আমাদের হাতে তুলে দেবে। তুমি জানো না মামা, খাল কেটে কুমিরকে বাড়িতে ডেকে এনেছো, কুমিরের কামড় তো তোমায় খেতেই হবে মামা। সেই জন্য তো বলি পাগলা রে, মানুষ চিনলি না। আমি পুকুরের জলে চান করে তোর মার পাপটাকে ধুয়ে আসি। তোমরা তাহলে আমাকে তাড়িয়ে দিচ্ছ বাবা? যে মাছের কাছে মানুষের নারী কাটা হয় সেই মাছের ঘাটে যেতেই তো তাকে সেখানে যেতে হয়। তোর মায়ের যখন সম্পর্কের নারীটা কেটে তখন এই ঝাড়ের বাচ্চার বাড়িতে রেখে যা যা। বেশ, আমিও তোমাদেরকে বলে যাচ্ছি বাবা, একদিন নাচে গানে খোঁজ দিয়ে তোমরা আমার পরিচয় ভিক্ষে করবে আমার। সেদিন সেদিন এই বাড়িতে আমি থুতু ফেলবো, আপনারা শুধু চিহ্ন না। মাসি শুধু তার আরেক পায়ে লজ্জার বাঁধনটা কেটে দিয়েছে। ছেলে বউয়ের জন্য যে দক্ষিণে ঘর তুললাম, খাট বিছানা কিনে আনলাম, মনটাকে একটু শব্দ করো, দেখো দেখবে এদেশে সন্তানের কোনো অভাব হবে। আমি এখন চাই একবার সেক্রেটারির সাথে দেখা করে আসবো। এখনই এলে আবার এখনই চলে যাবে। সব
আমি নিয়ে বসে থাকতে পারবো না। যত সব আরে জ্বালানি, বেঈমানের দল, যত সব আরে জ্বালানি, বদলে গেল, বদলে গেল। প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ছবিটা কিরকম যেন বদলে যাচ্ছে। প্রত্যেকটা হৃদয়ে আজ কার্গিল সীমান্তের মতো রক্তাক্ত লোভ লালসার হারাধারা দিন রাত তার আগ্রাসী থামা বসাচ্ছে না। তবু এই অন্ধকারও আমি আঁকবো নতুন মানুষের ছবি, নতুন ভালোবাসার ছবি, নতুন সূর্যের। এই তো শিখা গলায় চালিয়ে নেবো। আরে কি করছো? আমি অন্যায় কি করেছি? আমার গলায় ছুরি ধরেছে কেন? কোনো কথা নয়, যা বলছি তার জবাব দে। এ ঘরে আর কে থাকে? আর কেউ থাকে না, আমি একাই থাকি। শাবাশ! আরে তুমি কে তাই চিনতে পারছি না। আমার কালকে একটা ঘরে ঠিক আছে, তুই চলে আয়। আয়, লে, লে, আমার এখানে। আজ রাত্রিটা তোকে এখানেই থাকতে হবে। এখানে থাকবে মানে? না 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 না, তা কিছুতেই হতে পারে না। সব ছেলে, ইউসুফ খানের বাদের উপরে বাদ চালাচ্ছিস। পুলিশের তাড়াকে এসে হুট করে নেমে পড়েছি। আজ রাত্রিটা ওকে এখানে রেখে দে। কাল সকালে এসে আমি ওকে নিয়ে হাওয়া হয়ে যাব। আরে ভাই, তুমি বুঝতে পারছো না, এই বাড়িতে আমি ভাড়া থাকি। আর তাছাড়া আমি ওই মানুষটাকে বলেছি যে আমি বিবাহিত। একটা মেয়ে মানুষকে ঘরে আমি কিছুতেই থাকতে দিতে পারি না। আমি ভূত পেতনি না পাখা লুটি, আমাকে জ্যান্ত কিনে খাবো। শুরু করলাম আপনি রাত্রিবেলায় জোর করে ভদ্রলোকের বাড়িতে ঢুকে ঠিক বাদ চালাচ্ছিস শালা। মাথা গরম করবো, আমি ওনাকে বুঝিয়ে বলছি। শুনুন, ইউসুফ কিন্তু আস্তে আস্তে মানুষ খুন করতে পারে। তাই বলছি ঝামেলা না বাড়ি আমাদের সে একটু মানিয়ে চলুন। সামান্য একটু রাতের ব্যাপার তো, আমি কথা দিচ্ছি আপনার চরিত্র আমি নষ্ট করবো না। না না না, তা কিছুতেই হতে পারে না, অসম্ভব। একটা মেয়ে মানুষকে নিয়ে এক ঘরে আমি রাত কাটাতে পারবো না, পারবো না। আয়, চিকিনে। আমাকে তুই ভদ্রলোক চেনাবি না। আমার নাম ইউসুফ খান। ইউসুফ খান। শোন, আমি যাচ্ছি। যদি পুলিশে ধরে দিস কিংবা পুলিশে খবর দিস, কাল সূর্য ডোবার আগে তোর ওই লাশের ঠিকানাটা লাগিয়ে দেবো রে শালা। আমার নাম ইউসুফ খান। চলি চম্পা, এই দুজনে একসাথে থাকলে আমরা হয়তো ধরা পড়ে যাবো। হ্যাঁ, কেউ এদেশের কেউ চিনে না, কিন্তু আমার ছবিটা প্রতিটা পুলিশের বুকেটে থাকে। হ্যাঁ, চলি, হবে। কি রে বাবু, জোর করে রাত্রিবেলায় গলায় ছুরি ধরে একটা মেয়ে মানুষকে ঘরে ঢুকে দিয়ে চলে গেল। তো দেখে ফেলে আমি কি জবাব দেবো তার? দাদা, আমি কি জানি? আপনি কি বলবেন সেটা আপনি নিজে ঠিক করে নিন। থামুন, আমি আপনার সঙ্গে কথা বলছি না। এসে যখন পড়েছি কথা তো বলতে হবে। আমি একবার চুপচাপ থাকতে পারি না, মাইরি। তাহলে দয়া করে বাইরে যান। বাইরে গিয়ে একা যত ইচ্ছা বক 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 বক। মাইরি আর কি? মাইরি আর কি? ইউসুফের হুকুম ছাড়া এখান থেকে আমি এক পাও নড়বো না। চলুন না, দুজনে গল্প করে রাতটা কাটিয়ে দিই। বলছিলাম, আপনি বিয়ে করেছেন? কি হচ্ছে তাদের? অবশ্যই যায় আসে, অবশ্যই যায় আসে। এই অভিজ্ঞতা পুরুষদের আমি হাড়ে হাড়ে চিনি। মানে বন্ধ করে আমাকে একা পেয়ে ফুলসজ্জাটি আসলে যদি শুরু করে। একজন অজানা অচেনা পথপুরুষের সামনে এইভাবে কথা বলতে তোমার লজ্জা করছে না? না বাবু না, আপনাদের মতো অচেনা পুরুষদের পাল্লা করে আমার জীবন থেকে লজ্জার পাখিটা হারিয়ে গেছে। ভগবান, আমি কোথায় যাবো, কি করবো, কিছু খুঁজে পাচ্ছি না। ঠিক আছে বাবু, ঠিক আছে, মাইরি বলছে। আর একটা কথা বলবো না, চলুন বিছানায় চলুন। বিছানায় বিছানায় কেন যাবো? বিছানায় রাগ করছেন কেন? আমার ভীষণ ঘুম পাচ্ছে, মানে সব কথা। বাবারে বাবা, কথা কথায় রাগ দেখো। আচ্ছা, আপনাকে দেখে তো বোঝা যায় না ভিতর ভিতর আপনি এত রাগী মানুষ। আর আপনাকেও দেখে বোঝা যায় না যে ভেতর ভেতর আপনি একটা
থামলেন কেন? অভদ্র কথাটা বলতে ভদ্রতায় বাহ্যিক বুঝি, তাহলে আমি বুঝি শুনুন। আমার এই সাজানো চেহারাটার আড়ালে আসলে আমি একজন বাইজি। এক মাস আগে ইউসুফ আমাকে বাংলাদেশ থেকে কিনে নিয়ে এসেছে? কার কাছ থেকে? একদিন জবাই করবার জন্য যে মুরগিটাকে আদর করে পুষেছিল। কিন্তু আপনার মা বাবা তারা কোথায়? বাইজিদের বাবার পরিচয় জানা থাকে না। একজনকে আমি মা বলে ডাকতাম, তবু আজ জানি না সে আমার সত্যিকারে মা নাকি সে আমাকে ইউসুফের মা কোথা থেকে কিনে নিয়ে এসেছে। আপনি কেন যাচ্ছেন তাদের সঙ্গে? কেন পালিয়ে যাচ্ছেন না? পালিয়ে যাবো কোথায়? পালিয়ে যাবো কোথায়? বিয়ের পর যেমন মানুষের বিয়ের পর যেমন মেয়েদের বাপের বাড়িটা হারিয়ে যায়, তেমনি বিক্রির পর আমাদের পুরনো বাড়িতে ঠাঁই হয় না। যতদিন বেঁচে থাকবো স্রোতের ফুল পেয়ে ঘাটে ঘাটে ভেসে বেড়ানোই বইছি নিয়তি। চম্পা, হ্যাঁ বাবু, তাই বলছি। আপনার জীবনের ভুলগুলোকে আপনি শুধরে নিতে পারেন না? আমরা কিছুই বুঝি না, অথচ এই সামান্য জ্ঞান নিয়েই আমরা পূর্ণিমা অমাবস্যার অঙ্ক বসি লাভ ক্ষতির বিচার করি। এই মাত্র ট্রেনে এসে হাজির।
আগে মা আহা কি সুন্দর সাক্ষাৎ ভগবতী। আমাদের ছোড়াটা তো সাক্ষাৎ ভোলা লাগলো ওদিকে দেখি দেখি কি সুন্দর মনিয়া দেখো সাক্ষাৎ ভোলা এই বানাটা আমাকে শিখিয়ে না, ওটা আমার ভালো করে জানা আছে। আগে মা এই দেখ, এই সোনার চুড়ি দুটো দিয়ে আমার শাশুড়ি মা আমার মুখ দেখেছিল, আমি রেখেছিলাম আমার ছেলের বোর। আর এই সোনার চুড়ি দুটো দিয়ে আজ আমি তোকে বরণ করে নিচ্ছি। এসব কি করছো? আজ এসেছে, কাল সকালে চলে যা। চলে যাব, যেতে দিলে তো যাবে। এ মা থাকবি তো আমার কাছে? আরে ভেতরে কবে যাবে? থাকবো মা থাকবো, আমি তো আপনাদের মাঝে থাকতে চাই, তবু নিয়তি চোরাবালি হয়ে আমার জীবন কেমন দুর্ভাগ্যের অন্ধকারে নিয়ে যায়, যেখানে আত্মীয় নেই, বন্ধু নেই, স্বামী নেই, সন্তান নেই, সুখ দুঃখের অনুভূতি নেই। আপনারা আমাকে আটকে রাখুন মা, আপনাদের স্নেহ ভালোবাসার বাঁধনে চিরদিন আমাকে এমনি করে আশ্রয় দিয়ে আমাকে আপনার পায়ে ঠাঁই দিন মা, আপনার পায়ে ঠাঁই দিন। না পায়ে নয়, তুই যে আমার লক্ষ্মী, তোর ঠাই আমার এই বুকের মাঝে। সাহস দেখিয়েছিস। দাদা, আমি আজ পর্যন্ত যা পেয়েছি সব তো তোর কাছে পেয়েছি রে। না রে বোন, না। এই সরকার বলছে অভিজিতের অঙ্কটাকে অস্বীকার করে আমি হয়তো উদাসীন থাকি, কিন্তু বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস আমার নেই। তাহলে ওই বিরাট বড় বিদ্রোহের বীজটা কে বলেছে? আমিও সেটাই জানতে চাই। সুভাষের সাথে আমার মেলামেশাতে যদি তোমার কাছে বিদ্রোহ মনে হয়, তাহলে এর জন্য তুমি নিজেই দায়ী বাবা। কি বলতে চাস উর্মিলা? সেটা তো এর আগে কখনো জানতে চাওনি? ব্যাংকের অঙ্ক দিয়ে আমাদের সম্পর্কে তুমি সেতু বাঁধতে চেয়েছিলে। আমাদের চা পাওয়ার অঙ্কটা সারা জীবন তোমার ব্যবসার ওই লাল খাতার নিচে চাপা পড়ে গেছে বাবা। ওই খাতাগুলো ওই সমাজে তোদের পরিচয়টা ঠিক করে দিয়েছে, আর সেই পরিচয়ের মানচিত্রে আমরা
ভবিষ্যতের গ্যারেন্টি। বাবা মার কাছ থেকে সন্তানরা চায় শুধু একটু স্নেহ মায়া মমতা আর চাই বাবা মায়ের মনের কাছাকাছি থাকার সুযোগ, যেটা যেটা এই ভোগের সিন্ধুকে বন্দি থেকে আমরা কোনোদিনই পাইনি বাবা। সুভাষের মতো একটা সুযোগ সন্ধানী ছেলের কথায় ভুলে গিয়ে তুই আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন করিস। আপনি বুঝলে হবে না স্যার, আমি অন্যদিকে কখনো আপনার মতের বিরুদ্ধে যেটা বলিনি আর কখনো বলবো না। এতে যদি আপনার বিশ্বাস না হয় আমি বাড়ি ছেড়ে চলেই যাব। তারা সুভাষ, আমি যে কারোর কথাই ভুলিনি। এই বাড়ির পরিবেশটা আমার মনের অন্ধকারে কোনো আলো জ্বালতে পারেনি, সেটা প্রমাণ করতে আমি আজ তোমার হাত ধরে বাড়ি থেকে চলে যাব। আমি বেঁচে থাকতে আর তুই কোনোদিনও পারবি না বাবা তাই তাই আগামী সপ্তাহে আমি তোমাদের বিয়ে দেবো। বাবা হ্যাঁ মা, এই দেখ তোদের বিয়ের কাজ আমি নিজে গিয়ে পছন্দ করে ছাপিয়ে নিয়ে এলাম। বাবা আমায় তুমি ক্ষমা করে দাও বাবা, আমি তুমি ভুল বুঝেছিলাম, আমি বুঝতে পারিনি তুমি এত তাড়াতাড়ি নিজেকে পাল্টে ফেলতে পারবে। আমিও পারতাম না রে মা, আমিও পারতাম না, কিন্তু যখন আমি অসুখ হয়ে বিছানায় পড়েছিলাম তখনই আমি প্রথম বুঝতে পারলাম মানুষের জীবনে টাকা পয়সা নয়, কাজ নয়, সন্তানের স্নেহ মায়া মমতায় বেঁচে থাকার একমাত্র ঔষধ। বাবা পাগলা রে, মানুষ চিনলি না। আরে কি বল সুভাষ, তুমি এখনো হাত ধরে দাঁড়িয়ে আছো? আরে এসো এসো, এই মহান মানুষটার পায়ে হাত দিয়ে এটা প্রণাম করো। থাকার সুযোগ পায়। ব্যাপারটা চোখে দেখতে বেশ ভালোই লাগছে বাবা, কিন্তু আমার বোধ হয় এইভাবে তুমি ব্যবসার আর একটা নতুন কোনো খাতা খুললে। না দাদা, এটা কোনো ব্যবসা নয়। আজ আমার চোখের সামনে বাবার মনের খাতা একটা নতুন পাতা খুলে গেল, আর আমার মনে হয় আজ থেকে আমাদের সম্পর্কটা নতুন অঙ্কে কষতে হবে। কিন্তু কিন্তু বাঁদরের অঙ্কের মতো যদি দু হাত উঠে আবার 3 হাত নেমে আসতে হয়, তাহলে তাহলে তুই কোনো স্বর্গেই পৌঁছাতে পারবি না রে বোন, কোনো স্বর্গেই পৌঁছাতে পারবি না। তাহলে তখন এই সরকার বাড়িতে দাঁড়িয়ে আমি আমার ভুলের মাসুলটা উসুল করে নেব দাদা। একটা কথা মনে রাখবি, এই উর্মিলা যেমন মমতার মালা হতে পারে, ঠিক তেমন হতে পারে বিষের জ্বালা। ছি ছি দেবু, হ্যাঁ? এটা শুভ কাজের আগে মেয়েটার মনে এমন কাঁটার খোঁচা দেওয়াটা কি ঠিক হলো? ফুল তোলার আগে এই যে কাটার কথা ভাবে না, যন্ত্রণাটাই তার পাওনা হয় কিশোরদা। এই আমার একমাত্র যন্ত্রণা, কারণ উপযুক্ত ছেলে হয়েও আমার অসুস্থতার সময় তুমি ব্যবসার দায়িত্বটা বুঝে নিতে পারবে না। দায়িত্বটা আমি বুঝে নিতে পারতাম বাবা, কিন্তু তোমার ওই কালো আর সাদা দুটো খাতায় আমি একসঙ্গে চুমু খেতে পারবো না। ভালো হাঁসের ডিমটা কিন্তু সাদাই হয় ভাই, আর যারা ডিম খায় তারা কেউ হাঁসের গায়ে রং পেতে যায় না। কি বললে কিশোরদা? এই যেগুলো আমি বলেছিলাম আমাদের হোটেলের পাশে জমিদারের সাথে দেখা করতে, কিন্তু তারপর সেই অফিসার হয়তো কোনো মেয়ে মানুষের জন্য আবদার করতেন। হ্যাঁ বাবা, হ্যাঁ, কিশোরদা আমাকে সেই কাজটাই করতে বলেছিল, কিন্তু লেখাপড়া শিখে ওই খারাপ পাড়ার দালাল হতে পারবো না বলেই এই মুহূর্তে তুই বাড়ি থেকে চলে যা। হ্যাঁ বাবা, সেই পাঁচজন অফিসারের কাছে হয়তো কোনো মেয়ে মানুষের আবদার করাতে হতো। তুই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ বাবা, আমি চলেই যাচ্ছি, কারণ আপাতত আমাকে 1000-5 টাকা দাও তো। তোমার ছেলে তো খালি পকেটে বাইরে বেরোতে পারবো না। থ্যাংক ইউ ড্যাড। তোমরা 3 জনে এখন পাপের দরিয়ায় নৌকা ভাসাও, আর আমি তোমাদের পরপরের প্রদীপ জ্বালিয়ে রাখি। গুড বাই। থ্যাংক ইউ ড্যাড। আমি তোমাদের বিয়েতে কেন রাজি হয়েছি জানো? ওই যে চল, ইস, এখন সেই দাগটা ওই খেতে রয়ে গেছে, তাই না মামা?
থেকে তোমাকে ছিনিয়ে এনে মানুষের মাজা ভেঙে দেওয়া বিয়ের কাজ। আমি তো already আমার বাবা মাকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে এসেছি স্যার। ব্যাস ব্যাস ভাই, তাহলে তোমার উন্নতি আর ঠেকাই কি? তবেও আমার মনে জ্বালাটা মিটবে না। ওই মানুষটাকে আমি ভিটে ছাড়া করতে চাই। হ্যাঁ তাই করুন স্যার, তাই করুন। আমি সবসময় আপনার পাশে পাশেই থাকবো। আরে তুমি ভেতরে যাও, উর্মিলা যেন ঘূর্ণাক্ষরে এসব কথা জানতে না পারে। আর সেই ওকে ভুলিয়ে রাখার সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু তোমার। এতদিন ধরে তো এই আপনারই মতন বাবার সন্তান হতে চাইছিলাম, যার জন্য আমি গর্ব করে বলতে পারি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ ভিতরে পিতিমা পণ্যে বিয়ন্তে সর্বদেবতা। আমি জানি ভিতরে যাই বাবা। পাগলা রে, মানুষ চিনলি না। বলছিলাম কি যে এই সংসার খরচের টাকার জন্য এই চেকটা সই করে দাও। বারবার আমাকে বিরক্ত না করে সব চেকগুলো টাকা বড় দরকার জিনিস, একবার যদি বিশ্বাস ভঙ্গ হয়ে যায় তাহলে আবার কি থাকবে বলো? এই বিশ্বাসটাই তো আমার বল, আমার ভরসা। বাহ, কি সুন্দর কথা। আমিও মাঝে মাঝে ভাবি আমার নিজের ছেলেটাও যদি তোমার মতো। আমি তোমারই ছেলে গো বাবা, তোমার সমস্ত ব্যথা সমস্ত বোঝা আমার এই মাথায় তুলে দাও। রাজকুমারের বোঝা তো ভগবান বয়, তার জন্য ভাগ্নিকে কষ্ট দেওয়া কেন সে? এই যে নিকুঞ্জ, তোমাকে সেই কবে খবর পাঠিয়েছি, এতদিনে আসার সময় হলো। জটিল কেসে একেবারে লেটে কবুল হয়ে গিয়েছিলাম। কেমন জরুরি তার জন্য বাবার কাছে আসতে সময় পেলেন না? সে এক মানহানির মামলা। এই আমার লোককে নাকি তাকে মামলা তুলে গালাগাল দিয়েছে। বাদী পক্ষ তো ডজেন খানিক সাক্ষী হাজির। বাঁচার কোনো উপায় না দেখে মক্কেলকে বোবা সাজিয়ে দিলাম। আরে জজ সাহেব যা জিজ্ঞাসা করে ওর একটাই উত্তর, ব্যাঁ, ব্যাঁ, ব্যাঁ। ব্যাস, ওই বোবার পক্ষে গালাগাল দেওয়া সম্ভব নয় বলে এই যাত্রা খালাস পেয়ে গেল। আরে তুমি লেজে গোবরে হলে কি জন্য? তারপরেই তো ঝামেলা হলো। মক্কেলের কাছে টাকা চাই দেখছে আমাকেই বলে কিনা। ইস, এত পরিশ্রমের টাকা শেষ পর্যন্ত গচ্চা গেল। পাগল নাকি? এই দেখুন উকিলকে ধুল পড়ালো, এতই সোজা। দিলাম পেটার গায়ে টাকা লাগিয়ে একেবারে বাপ মা বলে চিৎকার করে কথা বললো। কিন্তু আমি আবার ফেসে গেলাম। কেন কেন তোমার ভেসে গেল কেন? কি বলে জানেন, যেদিন কাজে বেরোবো সেদিন আপনি টাকা দিয়ে দেবো। ভালো কথা, তাহলে আপনার অসুবিধাটা কোথায়? আরে এটা যে ঢাকি দুর্গা পূজায় ঢাকা বাজার, সেই তো 1 বছর পরে কাজে বেরোবে। আচ্ছা, বুঝেছি বুঝেছি। আচ্ছা শোনো, এবার আমার কাজের কথাটা শোনো। এই কিশোরের নামে আমার হয়ে একটা পাওয়ার অভিনয় করে দিতে হবে। আমি তো তোমাকে সব কাজই করে দিচ্ছি, শুধু শুধু আমার এই পাওয়ার ও ব্যাটনের কি দরকার? দরকার আছে, দরকার আছে, দরকার আছে কিশোর, দরকার আছে। আইনসম্মত অধিকার পেলে সব চেকে তুমি নিজেই সই করতে পারবে। এসো নিকুঞ্জ, তুমি ভেতরে এসো। না না স্যার, আপনি এখন বাইক দিতে পারবেন না। এক্ষুনি আপনাকে রুমে ওষুধ দিতে হবে। কি বাবা, শেরের মুখের উপর কথা? কে গো? এই যে কম্পাউন্ডার মই হাওলাদার, আমাকে ওষুধ খাওয়ানো, প্রেশার মাপা, ঠিকমতো দেখাশোনা করা, তার জন্য কলকাতা থেকে ওকে নিয়ে এসেছি। কিন্তু আমার যে এখন অনেক জরুরি কাজ আছে বলে। কিন্তু আমাকেও তো আমার কাজটা করতে হবে স্যার। আপনাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে তবেই না আমার ছুটি। কিন্তু তার আগে আমার বিষয় সম্পত্তির কথাটাও তো একবার ভাবতে হবে। ছেলে মানুষটা সব সবাই পর হয়ে গেছে, এবার তোমরাও আমাকে একটু ভারমুক্ত হতে দাও। এসো এসো নিকুঞ্জ, ভেতরে। কি ভাবছি বাবু, ওই কাজটা করবো না বাড়ি যাবো? মানে আপনি যখন বড় ব্যর্থনী হতেই চাইছেন না, মাঝে কথা বাদ দিন, মা বুঝতে বুঝে সেটাই করে ফেলুন। তাহলে স্যারটা দেবেন, আপনাকে যদি তার কিন্তু বাড়তি কিছু দিতে হবে। ঠিক আছে। মানে এই এত বড়
কিসের বাকি? 10,000 টাকা রোজ পেয়ে যাচ্ছ মহিম। এটা তো কাজের মজুরি পাচ্ছি, তার বাইরে যে টাকাটা পাওয়ার কথা ছিল। আগে মামার সমস্ত বিষয় সম্পত্তি আমার হাতে আসবে।